এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার্জশিট, ছাত্রলীগ নেতা সাইফুর সহ আসামি ৮ জন। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু, উখিয়া থেকে যাত্রা করল ২১টি বাস। এখনও দেশের অনেক স্থাপনায় স্বাধীনতা বিরোধীদের নাম, ৮ বছরেও বাস্তবায়ন নেই হাইকোর্টের আদেশ। করোনায় প্রাণহানি প্রায় ১৫ লাখ, ভ্যাকসিনের জরুরি ব্যবহার বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুর সহ ৮ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় প্রধান আসামি সাইফুর রহমান সহ ৬ জনকে ধর্ষণ এবং অপর ২ জনকে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। ছাত্রাবাসের আঙিনায় স্বামীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় ওই রাতেই শাহপরান থানায় মামলা হয়। মামলার পর গ্রেপ্তার করা হয় সাইফুর, শাহরনি, অর্জুন, তারেক, মাহফুজ সহ ৮ আসামিকে। রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দেয় আসামিরা। এ সময় প্রধান আসামি সাইফুর, তারেক, শাহ মাহবুবুর ও অর্জুন লস্কর ধর্ষণের কথা স্বীকার করেন, আর ২ জন ধর্ষণে সহায়তা করেছে বলে আদালতকে জানান। এর মধ্যে ঘটনায় ছাত্রলীগের ৪ ক্যাডারের জড়িত থাকার প্রমাণ মিলেছে ডিএনএ টেস্টে। ২ মাস ৮ দিন পর মামলার চার্জশিট দিল পুলিশ। সকালে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে আলোচিত এই মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য। পরে সিলেট মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চার্জশিটে মামলার এজাহারভুক্ত ৬ আসামি সহ ৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৬ জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে, আর সহযোগিতা করেছে এজার নামীয় ৪ নম্বর আসামি রবিউল হাসান এবং ৫ নম্বর আসামি রবিউল হাসান এবং ৬ নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। সব আসামি কারাগারে রয়েছেন। রত্না জামান, ২১ টেলিভিশন। স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যেতে চাওয়া রোহিঙ্গাদের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার গুচ্ছগ্রামে। এরই মধ্যে প্রায় ৬০০ রোহিঙ্গা যাচ্ছেন ভাসানচরে। উখিয়ার ডিগ্রি কলেজ মাঠে ট্রানজিট পয়েন্ট খোলা হয়েছে। ট্রানজিট পয়েন্টে বাড়ছে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের সংখ্যা। মুশফিকা নাজনীনের রিপোর্ট। অবশেষে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ক্যাম্প ছাড়ছেন। উখিয়া কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে বুধবার বিকেল থেকে অবস্থান শুরু করে ভাসানচরে যেতে আগ্রহীরা আজ তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। সকাল ২১টি বাসে প্রায় ৬০০ রোহিঙ্গা রওনা দেন। ৪০ বর্গ কিলোমিটার আয়তনের ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রাম রয়েছে। এই প্রকল্প ব্যয় ২,৩১২ কোটি টাকা। ১৩ কিলোমিটার দীর্ঘ ও ৩ মিটার উঁচু বেড়িবাঁধ দিয়ে সুরক্ষা করা হয় গুচ্ছগ্রামগুলোকে। নৌবাহিনী তত্ত্বাবধান করছে। ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা বাস করতে পারবে। এখানে রয়েছে জাতিসংঘের প্রতিনিধিদের জন্য জেটি ও আবাসনের ব্যবস্থা। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নিপীড়নের কারণে ২০১৭ সালের ২৫শে আগস্ট দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে তাদের সংখ্যা কমপক্ষে ১১ লাখ। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। এখনও দেশের অনেক স্থাপনায় স্বাধীনতা বিরোধীদের নাম রয়ে গেছে। স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলতে হাইকোর্টের আদেশ ৮ বছরেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিষয়টিকে দুঃখজনক বলছেন রিটকারী অধ্যাপক মুনতাসির মামুন। এ অবস্থায় এ ধরনের ঐতিহাসিক আদেশ বাস্তবায়নে মনিটরিং কমিটি করার তাগিদ দেন তিনি। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রাজাকার মিয়া মনসুর আলীর নামে শিক্ষা প্রতিষ্ঠান। স্বাধীনতার ৪৯ বছর পরও বিদ্যালয়টি থেকে মোছেনি এই স্বাধীনতা বিরোধীর নাম।
মৌলভীবাজারের কুলাউড়ার রাজাকার NM ইউসুফের নামেও শিক্ষা প্রতিষ্ঠান। একই রকম সারা দেশে 23টি স্থাপনা ও সড়কের নাম স্বাধীনতা বিরোধীদের নাম অনুসারে। স্থাপনা, সড়ক, অবকাঠামো থেকে রাজাকার আলবদরদের নাম মুছে ফেলতে 2012 সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন ও সাংবাদিক লেখক শাহরিয়ার কবির। আবেদনে সুনির্দিষ্টভাবে খুলনার খানে সবুর রোড এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের কথা। 2015 সালে অবশ্য এ দুটি নাম পরিবর্তন করা হয়। রায় বাস্তবায়ন না হওয়ায় 2016 সালে 20 জন স্বাধীনতা বিরোধীর নাম সংবলিত একটি তালিকা যুক্ত করে সম্পূরক এক আবেদন করা হলে হাইকোর্ট 60 দিনের মধ্যে রায় বাস্তবায়নের নির্দেশ দেন। সরকারের বিভিন্ন বিভাগ কমপ্লায়েন্স দিয়ে বলেছে যে তারা 23টি পেয়েই গেছে যাদের বিভিন্ন স্বাধীনতা বিরোধীদের নামে স্থাপনা রয়েছে, কিন্তু ক্লিয়ার কাট কমপ্লায়েন্স এখন পর্যন্ত কোর্টে দাখিল করা সরকারের পক্ষে সম্ভব হয়নি। নির্দেশ দেওয়ার পর 60 দিন পেরোলেও 2020 সালের ফেব্রুয়ারিতে বিবাদীরা হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দেখে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেন। সবশেষ 90 দিনের সময় বেঁধে দিলেও বাস্তবায়ন হয়নি রায়। এই নির্দেশনাটা এসেছিল জানুয়ারি মাসের দিকে এবং তারপরেই যেহেতু করোনা শুরু হয়ে গিয়েছিল, যে কারণে এটি শুনানিতে পরবর্তীতে আসেনি। যেহেতু সরকার আমাদেরকে এখন পর্যন্ত কোনো কমপ্লায়েন্সের কপি সার্ভ করেনি, তো সেই কারণে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না যে কতগুলো পরিবর্তন সম্ভব হয়েছে এবং কতগুলো করতে পারিনি। এ ধরনের রায় বাস্তবায়নে মনিটরিং কমিটির কথা বলেন এই ইতিহাসবিদ। আমরা রিট করি, আদেশ হয়, কার্যকর হয় কিনা সেই সম্পর্কে হাইকোর্টের কোনো মনিটরিং বিভাগ নেই, আমরাও পারি না। কোর্টের তো মনিটরিং কোনো স্কোপ নাই, বাদীপক্ষকেই দায়িত্বটা নিতে হয় সবসময়। ওনারা কোর্টের কন্টেম্পটে আনতে পারেন, ওনারা দরখাস্ত করতে পারেন, অথবা ওনারা সরকারকে বলতে পারেন। দ্রুত হাইকোর্টের রায় বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। যথাযথ কর্তৃপক্ষ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিদেশ থেকে আসা মাংস খাওয়ার উপযোগী কিনা 5 দিনের মধ্যে পরীক্ষার নির্দেশ হাইকোর্টের। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। বিদেশ থেকে আসা মাংস খাওয়ার উপযোগী কিনা 5 দিনের মধ্যে পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মোহাম্মদ মোসাব্বির হোসেন নামে এক ব্যক্তি ওই রিট করেন। এর আগে দেশে পর্যাপ্ত থাকা সত্ত্বেও বিদেশ থেকে গবাদি পশুর মাংস আনার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃক বহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে গবাদি পশুর মাংসের মান ও বিশুদ্ধতা নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে দেশে গবাদি পশুর মাংসের চাহিদা 72.94 লাখ মেট্রিক টন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি সংবিধান ও রাষ্ট্রবিরোধী। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির আস্ফালন ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে এই মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ভাস্কর্য নিয়ে হেফাজতের দাবি শুধু বঙ্গবন্ধুকেই ছোট করে না, মুক্তিযুদ্ধকেও অস্বীকার করা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নিরাপত্তাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও অভিযোগ করেন রাশেদ খান মেনন। হেফাজত দাবির বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি নানা কর্মসূচি পালন করছে এবং ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে সমর্থন করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বলতে হবে অন্যদিকে সকল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি তাদেরকেও আজকে এই ব্যাপারে প্রতিরোধের জায়গায় এসে আসতে হয়েছে। করোনা আমাদের প্রতিরোধের অনেক কার্যক্রমকে তারা আটকে দিয়েছে, কিন্তু তারপর আমরা বলবো যে এত বড় একটি মৌল বিষয় যার সাথে আমাদের রাষ্ট্র ভাবনা এবং রাষ্ট্রের ভিত্তি জড়িত, এটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নটি জড়িত রয়েছে, যেটা বাংলাদেশের আমরা বহু লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আরেকবার অর্জন করেছিলাম। সেই প্রশ্ন এখানে কোনো ধৈর্যের, এখানে কোনো কৌশলের, এখানে কোনো নিরাপত্তার কোনো অবকাশ না, বেনামে কথা বলার কোনো অবকাশ এখানে নেই। 52 ভাষা আন্দোলনের অন্যতম অর্জন বাংলা একাডেমি। বাঙালিদের সাহিত্য, দর্শন ও সাহিত্য নিয়ে গবেষণা সহ বাংলা ভাষার বিকাশে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলা একাডেমির 65তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার আগে সংস্কৃতির এই ধারায় চলছে এই একাডেমি।
বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের এই প্রতিষ্ঠানটি বাঙালির সংস্কৃতি ধরে রাখে বলেও জানান তারা। অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, পরিচালক হাবিবুল্লাহ সিরাজি এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বক্তব্য রাখেন। নতুন নামে যাত্রা শুরু করলো আভিভা ফাইন্যান্স, যা একসময় রিলায়েন্স ফাইন্যান্স নামে পরিচিত ছিল। রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শরিয়া ভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এর আগে গত 19শে নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে আভিভা ফাইন্যান্স তার কার্যক্রম শুরুর অনুমোদন পায়। অনুষ্ঠানে আভিভা ফাইন্যান্সের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বক্তব্য পাঠ করে শোনানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমসি কলেজের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার্জশিট, ছাত্রলীগ নেতা সাইফুর সহ আসামি 8 জন। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু, উখিয়া থেকে যাত্রা করল 21টি বাস। এখনো দেশের অনেক স্থাপনায় স্বাধীনতা বিরোধীদের নাম, 8 বছরেও বাস্তবায়ন নেই হাইকোর্টের আদেশ। করোনায় প্রাণহানি প্রায় 15 লাখ, ভ্যাকসিনের জরুরি ব্যবহার বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকাল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।